ধামাকাদার ঈদ খুশির খবর। এই সুযোগটাকে কাজে লাগিয়েছে গেল 24 ঘন্টায়, অনলি 24 ঘন্টায় একদিনে বালিশ ছাড়া সবাই দিচ্ছে। আমাদের যোগ শেষ হয়ে আছে। সমস্ত ষড়যন্ত্র আর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে তা আজ ঘটেছে, যা শুনলে আপনি শিউরে উঠবেন। আলহামদুলিল্লাহ বলতে হবে এখন। কেন? এটাও কিন্তু একটা বিজয়, জনগণের বিজয় হয়ে গেল। তো জনগণের প্রতিবাদ মানতে রাজি হইলো সরকার, মাইনা নিতে রাজি হইলো সরকার। হ্যাঁ ভাই, সরকার নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারলো না। তো তারেক ভাই এবার বুঝবেন কত দানে ধানে কত চাল, আজ থেকে টের পাবেন। যেখানে ভাগের ভয় সেখানে রাত ভয়। দর্শক, আসল জম এবং বিএনপিকে ধরছে, বিএনপির জম। যে জুলাইকে আজকে অস্বীকার করা হচ্ছে, জুলাই কথা বললে যারা লাফিয়ে উঠেন সংবিধান দিয়ে, যারা জুলাইকে চাপা দিতে চান, যারা জুলাইয়ের সময় রাষ্ট্রপতি ছিলেন না, রক্ত দেননি, তারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপরে 5 স্টার হোটেলে ছিলেন। এই কারণে জুলাইয়ের মর্ম তারা বুঝবেন না। একটা জিনিস মনে রাখবেন, মুসলিম থেকে যদি জুলুমবাজ হইতে চান তাহলে কিন্তু সবকিছু ব্যাক ফায়ার হবে। আপনি ফায়ার করবেন, সেটা উল্টা ঘুরে আসবে। যেভাবে ঘুরে আসছে সাউদার সুমি, উনাকে যে কারণে আটক করছিলেন, যেভাবে মানুষের মুখে তালা দিতে চাইছিলেন, তালা কি দিতে পারছেন? বরঞ্চ আরো তালা খুইলা গেছে। আজকে আমার দুই ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে না ঘুমিয়ে আছি। আজকে আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। 68% মানুষ এই গণভোট দিছে। একই তফসিলের মধ্যে 2টা ভোট, একটা মাইনা নিছেন আর একটা গলা চিপা মাইরা ফালাইতাছেন। আপনারা বলতাছেন আমরা সংশোধন করব, আর আমরা বলতেছি সংস্কার, সংস্কার চাই। জান দিব, জুলাই দিব না ইনশাল্লাহ। আর তাতে যদি বিএনপি কেন আরো যদ্দল পাহাড় আছে, যে পাহাড় ভেঙে ফেলে দিব ইনশাল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা নি'মান নাসির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রাজনীতিতে একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তার নিজের মুখেই বেরিয়ে আসে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের একটি বড় অংশ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি বারবার গলা ফাটিয়ে বলে আসছিল যে এই নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন ছিল না, এটি ছিল একটি সাজানো, পাতানো এবং মাস্টার প্ল্যান করা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আজ খোদ জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে বর্তমান বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী শাহে আলম সেই ভয়ঙ্কর সত্যটিকেই দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন। আজকে সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী শাহে আলম এমন একটি বোমা ফাটিয়েছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের কাছে। একবার এই কথাটির গভীরতা এবং ভয়াবহতা চিন্তা করে দেখুন। একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার দায়িত্ব ছিল দেশে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া, তিনি নাকি লন্ডনে গিয়ে একটি নির্দিষ্ট দলের নেতার কাছ থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। লন্ডনের অর্থ যে তারেক রহমান তা এদেশের বাচ্চা ছেলেও বোঝে। এই একটিমাত্র বাক্য প্রমাণ করে দেয় যে 12 ফেব্রুয়ারির নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার ফসল ছিল না, এটি ছিল লন্ডনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পর্দার আড়ালের চুক্তি বা ব্যাকডোর ডিল। আর এই স্বীকারোক্তির পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দাবিটাকে আর কোনোভাবেই অসত্য বা গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আমরা একটু পেছনের দিকে ফিরে তাকাই এবং ক্ষমতার পালাবদলের ছকটা মিলাই, তবে দেখতে পাবো কি ভয়ঙ্কর নিখুঁতভাবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি প্যাকেজ ডিল। একটু লক্ষ্য করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই তাকে বানিয়েছে আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার তাকে বানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর স্বয়ং প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে এসেছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং নিরাপত্তা সবকিছুই আগে থেকেই একটি নির্দিষ্ট দলের ছকে কাজ করছিল। যারা নিরপেক্ষতার চাদর গায়ে জড়িয়ে বসেছিলেন তারা মূলত ভেতরে ভেতরে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছেন এবং তারই পুরস্কার স্বরূপ নির্বাচনের পর তারা সরাসরি বিএনপির ক্যাবিনেটে বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামী যে অভিযোগটি বারবার করে আসছিল, শাহে আলমের আজকের এই বক্তব্যের পর তা শতভাগ সত্য বলে প্রমাণিত হলো। জামায়াত নেতারা বারবার বলেছিলেন যে সারা দিন সারা দেশে দেখানো হয়েছে ভোট অত্যন্ত সুষ্ঠু হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, মিডিয়া কাভারেজ হয়েছে, কোথাও কোনো বড় ধরনের সংঘাত হয়নি। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে সন্ধ্যার পর, যখন গণনার সময় এসেছে, যখন রেজাল্ট শিট তৈরির সময় এসেছে, তখন প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শুরু হয়েছে সিট ঘষামাজা, কাটছাট এবং ব্যালট
কারচুপি। দিনের বেলায় মানুষের চোখের সামনে যে স্বচ্ছতার নাটক করা হয়েছে, রাতের অন্ধকারে ঠিক ততটাই জঘন্যভাবে জনগণের রায়কে ছিনতাই করে একটি নির্দিষ্ট দলের বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড ছিল খোদ প্রশাসন এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার, যারা লন্ডনের সাথে চুক্তিবদ্ধ ছিল। এই ইঞ্জিনিয়ারিং বা কারচুপির বিষয়টি যে হঠাৎ করে সামনে আসেনি, তার প্রমাণ আমরা আগেই পেয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একটি সাক্ষাৎকারে অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করেছিলেন এবং তিনি সরাসরি বলেছিলেন, আমরা জামাতকে মেইন স্ট্রিম হতে দেইনি, মানে ক্ষমতায় আসতে দেয়নি। একজন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মুখে এই কথা কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি এটা নির্ধারণ করা যে কোন দল মেইন স্ট্রিম বা মূলধারায় আসবে আর কোন দল আসবে না? তাদের কাজ তো ছিল শুধু মাঠ সমান করা। জনগণ ভোট দিয়ে ঠিক করবে কে মেইন স্ট্রিমে যাবে আর কে যাবে না, কে ক্ষমতায় যাবে আর কে বিরোধী দলে যাবে। কিন্তু রিজওয়ানা হাসানের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে একটি নির্দিষ্ট দলকে আটকাতে এবং অন্য একটি দলকে ক্ষমতায় বসাতে রাষ্ট্রযন্ত্রকে নির্লজ্জভাবে ব্যবহার করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এই কুচক্করী উপদেষ্টাদের এদেশের সাধারণ মানুষ এবং ইতিহাস আজীবন মনে রাখবে, তবে কোনো ভালো কাজের জন্য নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানের 2000 শহীদের রক্তের সাথে চরম বেইমানির জন্য। এই দেশের ছাত্র জনতা, ওই 20,000 আহত মানুষ যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যারা চোখ হারিয়েছে, যারা হাত পা হারিয়েছে, তারা কি জীবন দিয়েছিল একটি স্বৈরাচারকে হটিয়ে আরেকটি স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য? তারা জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র গড়ার জন্য। কিন্তু ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা সেই রক্তের উপর দাঁড়িয়ে ইলেকশন খেলা খেলেছেন। তারা তলে তলে সমঝোতা করে, লন্ডনের সাথে ডিল করে বিএনপিকে ক্ষমতায় এনে এই দেশে নতুন ফেসিবাদের যে বীজ বৃক্ষরোপণ করে গেলেন, তার দায়ভার তাদের আজীবন বহন করতে হবে। তবে প্রকৃতির বিচার বড়ই নির্মম। রাজনীতিতে যারা বেইমানি করে তাদের পরিণতি কখনো ভালো হয় না। তলে তলে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা এখন যে জঘন্য শাস্তি পাওয়া শুরু করেছেন, তা দেশের প্রতিটি মানুষের চোখের সামনে দৃশ্যমান। যে বিএনপিকে তারা ক্ষমতায় বসিয়েছেন, আজ সেই বিএনপি তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। ইতিমধ্যে খবর বেরিয়েছে যে হামের টিকা বা অন্যান্য হাস্যকর অজুহাতে ডক্টর ইউনূস এবং সাবেক উপদেষ্টাদের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কাউকে গ্রেফতার করা হচ্ছে। অর্থাৎ যে দানবকে তারা দুধ কলা দিয়ে পুষে ক্ষমতায় বসিয়েছেন, আজ সেই দানবই তাদের গিলে খেতে শুরু করেছে। সাউদা সুমি রাত্রের 10টা-11টার দিকে তাকে ঘর থেকে তুলে নিয়ে গেল কারা? আইনের লোক, আইনের পোশাকধারী। গ্রেফতারি পরোয়ানা ছিল না, ছিল না, দরকারও নাই, কারণ এই সংবিধান অনুযায়ী ওই ধৈর্য নিয়ে আসাটা 100% বৈধ। ডিজিটাল আইনের কথা কি ভুলে গেছেন? ওই আইন তো বাতিল করা হয় নাই। এই আইন বাতিল না করার পিছনে সবচেয়ে বড় দায়ী কে জানেন? আসিফ নজরুল, আইন মন্ত্রী। ওই 18 মাস খালি বেতন নিয়ে গেছে। কত টাকা বেতন নিছে আল্লাহ জানে। মোটা অঙ্কের টাকা বেতন পাইতো এসব উপদেষ্টারা, শুধু টাকা খাইছে। এই আইনটা পর্যন্ত ক্যান্সেল করে যাইতে পারে নাই। কেন পারে নাই? ওই যে সংবিধানের দোহাই তখনও দিচ্ছিল বড় দল থেকে, এখনো দিচ্ছে ওই সংবিধানের দোহাই, বিশেষ ক্ষমতা আইন। মানে আমি যদি মনে করি সরকার হইয়া আপনি যে স্ট্যাটাসটা দিলেন, যে কথাটা লিখলেন, এটা দেশ বিরোধী, এটা রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, আমি মনে করতেছি, পাবলিক কিন্তু মনে করতেছে না, সোশ্যাল মিডিয়া মনে করতেছে না, ওরা লাইক কমেন্ট দিতেছে, ওদের কথা কেউ দাম দিতেছে না। কিন্তু আমি সরকার, আমি মনে করতেছি তোমাকে আমি অ্যারেস্ট করবো 54 ধারায়, ডিজিটাল আইন দিয়ে আমি তোমাকে ধরবো, এবং কোনো গ্রেফতারি পরোয়ানা দরকার নাই। তো আমি মনে করছি তোমাকে ধরতে হবে, এবং আমি মনে করছি ধৈর্য তোমাকে আমি গুম করে দেবো। এই আইনের মধ্যে আছে, এই সংবিধানের মধ্যে আছে, এই কাজগুলোই এ দেশে হয়েছে। ওই জিনিসটাই ধরে রাখতে চাইতেছি, এবং ধৈর্যও ফালাইলাম সাউদা সুমিকে ওই আইনের ভিতরে ফালাইয়া। কিন্তু ধৈর্য রাখতে পারছেন? পারেন নাই। কারণ এই যে উচ্চ আদালত থেকে রায় আসছে, তাকে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। পবিত্র সংসদ ভবন থেকে ওইখানেও কিন্তু একজন মাননীয় সদস্য সাউদা সুমিকে নিয়ে প্রতিবাদ করছে এবং বলছে এই টাইমের মধ্যে ছাড়তে হবে। মাননীয় স্পিকার সাহেব বলছে সংসদ ভবনে কোনো টাইম বাইন্ধা দেওয়ার নিয়ম নাই, এটা বলছে। কিন্তু দেখেন সরকার বুঝা ফেলাইছে উচ্চ আদালতের রায় অন্যরকম, মানুষ সমানে প্রতিবাদ করতেছে। কে চিনত সাউদা সুমিকে? আপনি চিনতেন, আমি তো চিনতাম না। কেন চিনলাম? ওনারা ধরার জন্য, এই জন্য ওনাদের পুরস্কার দেওয়া উচিত। তো হ্যাঁ, ওনাদেরকে পুরস্কার দেওয়া উচিত। প্রতিবাদ কিভাবে করবেন? আমার তো মনে হয় সাউদা সুমি যদি নারী কর্মীদের নিয়ে ওই পুলিশ অফিসারকে যা পুরস্কার দেয় যে আপনি আমাকে অ্যারেস্ট করছেন, আমার কষ্ট হয়েছে, আমার 2টা বাচ্চা রেখে আসছি বাসায়, একটা বাচ্চা আমার অন্যরকম স্পেশাল চাইল্ড, আমার সারা রাত ঘুম আসে নাই, বুকটা ফাইটা গেছে, কিন্তু তারপরও সারা দেশের মানুষ আমাকে ভালোবাসা জানাইছে, সারা দেশের মানুষ আমাকে নিয়ে কথা বলছে। হ্যাঁ ভাই, এই জন্য ওনাকে যে একটা পুরস্কার দেওয়া উচিত, আর ওইটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা উচিত। হ্যাঁ, ওই পুলিশ অফিসারকে পুরস্কার কেন দিবেন? উনি বলছিল উপর থেকে আদেশ আছে। তাহলে উপর থেকে কে আদেশ দিল? নিশ্চয়ই কেউ আদেশ দিছে। ওই উপর থেকে যারা আদেশ দিছে, ওই উপর থেকে আবার আদেশ করছে ওকে ছাইরা দাও, ছাইরা দিছে। কারণ উপরওয়ালা দেখছে হায় হায় উচ্চ আদালতের মধ্যে তো অন্যরকম প্রতিক্রিয়া, এটাকে তো থামানো যাবে না। এর মানে কি জানেন?
আলহামদুলিল্লাহ বলতে হবে এখন। কেন? এটাও কিন্তু একটা বিজয়, জনগণের বিজয় হয়ে গেল। তো জনগণের প্রতিবাদ মানতে রাজি হইলো সরকার, মাইনা নিতে রাজি হইলো সরকার। হ্যাঁ ভাই, সরকার নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারলো না। তো ওরা তো ধৈরা কি বানিয়ে দিতে চাইছিল জনগণকে, যে দেখো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এইটা হবে, মুখ বন্ধ করতে চাইছিল। হায় হায়, শেখ হাসিনা মুখ বন্ধ করতে যায় আজকে নিজেরই মুখ বন্ধ হয়ে গেছে, কেউ শুনতেছে না। উনি খালি অডিও কলে কথা বইলা যায়, কথা বইলা যায়। আগে কিছু মানুষ শুনতো, এখন তেমন ভাবে কেউ শুনে না, তেমন ভাবে কেউ গুরুত্ব দেয় না। কারণ কি জানেন ভাই, জনগণের মন থেকে পয়রা গেলে তো আর উঠা দাঁড়ানো যায় না। হ্যাঁ ভাই, আপনি গাছের থেকে পয়রা উঠা দাঁড়াইতে পারবেন, কিন্তু মন থেকে পয়রা গেলে উঠা দাঁড়াইতে পারবেন না। মাটি থেকে মনের উচ্চতা কতটুকু হবে? এই 4 ফিট 5 ফিট, এর বেশি তো না। এখান থেকে পয়রা গেলে ভাই সারা জীবনের জন্য পয়রা যাইতে হয়, সেটাই তো প্রমাণ হইতাছে। মানুষ তো আর আগের মতো নাই, বোকা নাই তো, ওই আগের জামানাটা নাই। কারণ এই সোশ্যাল মিডিয়া মানুষকে অনেক চালাক করে দিছে। যে লেখাপড়া না জানে সেও ভাই জানতে পারে চাঁদে কিভাবে রকেট যায়, কারণ ইউটিউবে সার্চ দিলেই বইলা দিবে এই যে রকেট যাইতাছে, কিভাবে যাইতাছে। সেও জানতে পারে ইরানে এখন যুদ্ধ কে কিভাবে করতেছে, ট্রাম্পের চাকরি আছে কিনা, ও দেশের প্রেসিডেন্ট থাকতে পারবে কিনা, সেটা যদি জানতে চায় একটা সাধারণ মানুষ যে লিখতেও জানে না, সে যদি ইউটিউবকে বলে আমি এখন জানতে চাই ওই যে ট্রাম্প মামা কোথায় আছে, তার অবস্থা কি, বইলা দিবে তো ভাই। জেমিনি বইলা দিবে, এআই বইলা দিবে। জগৎ চেঞ্জ হয়ে গেছে তো, পুরো পৃথিবী হাতের মুঠার মধ্যে। তো যার জন্য বললাম এই সোশ্যাল মিডিয়া উচ্চ আদালত। আপনারা 300 আছেন ওই সংসদ ভবনে, আর আমরা এই সোশ্যাল মিডিয়াতে আছি 18 কোটি মানুষ। বুঝা নিয়েন, হিসাবটা অন্যরকম। দেখেন ভাই ব্রাদার, আমাদেরকে কিভাবে বোকা বানানো হয়। কথাটা এই জন্য বললাম, আমরা তো সবাই বুঝতে পারতেছি, আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই দেশেই ছিল, বিদেশে পালায়া যায় নাই। কারণ পলকের মুখে আমরা শুনছি না, পলক বলছে না, আমরা সংসদ ভবন থেকে অ্যারেস্ট হয়েছি 12 জন। এই 12 জনের মধ্যে শিরিন শারমিন চৌধুরী ছিল, তাকে আর্মিরা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। এরকম একটা কথা আমরা কিন্তু শুনছি, সেটা গুজব হোক আর যাই হোক, কিন্তু সত্যটা কি বাইর হইলো? উনি ধানমন্ডি থেকে আবিষ্কার হইলো, ধানমন্ডি থেকে ওনাকে অ্যারেস্ট করলো। তার মানে কি গত 2 বছর খুঁজা বাইর করতে পারে নাই, পুরা 2 বছর চলে গেল। তো নতুন সরকারেরও তো 2 মাস হয়ে গেল, আগের সরকার 18 মাস। এত গোয়েন্দা, এত পুলিশ, উনাকে খুঁজা বাইর করতে পারলো না। উনার নামে 5টা মামলা, এর মধ্যে হত্যা মামলাও আছে। কিন্তু ভাই ব্রাদার, সত্য কথা বলতে কি জানেন, আপনারা যারা আওয়ামী লীগকে একদম পছন্দ করেন না, তারাও নিজেকে প্রশ্ন করেন তো, এই শিরিন শারমিনকে এমন কোনো কথা বলতে দেখছেন যে মানুষকে আঘাত দিয়ে কথা বলছে? আমার তো মনে হয় না, আমি দেখি নাই। হ্যাঁ, ওই দল করতো, আওয়ামী লীগ করতো, ওই হিসাবে ফেসিবাদের একজন, ওকে ডান। কিন্তু এতদিন কেন অ্যারেস্ট করলেন না? তার মানে কি যা কিছু আমরা দেখতেছি সবই নাটক, আপনাদের ঘরেই ছিল, আপনারা লুকায় রাখছেন সুন্দরভাবে, এখন প্রয়োজনে বাইর করে আনছেন। কিন্তু উনি যে ইস্তেফা দিছিল, স্পিকারের পদ থেকে যে উনি পদত্যাগ করছিল, কিভাবে করছিল ওই কাহিনী কই? আমাদের এত এত সাংবাদিক একজনও খুঁজে বাইর করতে পারলো না শিরিন শারমিন কোথায় আছে এবং উনি কিভাবে পদত্যাগ করলো, ওই পদত্যাগ পত্র কার হাতে করলো, কিভাবে যায় প্রেসিডেন্টের হাতে পৌঁছাইলো, কেউ কিছু জানি না। কোনো সাংবাদিক আমাদের সামনে এরকম প্রশ্ন তুইলাই ধরতে পারলো না। কিন্তু আমরা কি বুঝি না এখন কেন ধরা হয়েছে? এই যে ওনাকে কোনো রিমাইন্ডার দেয় নাই, কিন্তু কারাগারে পাঠায় দিছে। খুব বেশি না ভাই, 1-2 মাস বা আরো কম সময়ে মুক্তি পাওয়া যাবে। তার মানে কি জানেন, আইনের মধ্যে দিয়ে বাইর হইয়া চলে গেল। হ্যাঁ ভাই, পরিষ্কার ব্যাপার। এতদিন লুকায় রাখছি, এখন বাইরে ছাড়তে হবে, মানে বাইরে ওনাকে মুক্ত কইরা দিতে হবে। একদম যদি মুক্ত কইরা দিতে চান, তাহলে আইনের ভিতর দিয়া যাইতে হবে। আইন বইলা দিবে, ওকে, ওনার কোনো অপরাধ প্রমাণিত হয় নাই, এরকম একটা রায় যদি দিয়ে দেয়, তাহলে তো মুক্ত হয়ে যায়। এইভাবে উনি মুক্ত হয়ে যাবে। তার মানে কি টোটাল জিনিসটা নাটক। আমাদেরকে এভাবে কি বোকা বানানো হচ্ছে বারবার? আমরা ভোট দেই, নির্বাচিত সরকার আনি, গণতন্ত্রের মুক্তির জন্য কান্নাকাটি করি, কিন্তু আমরা রাত্রেবেলা যায় উঠায় নিয়ে আসি সাউদা সুমিকে। তার অপরাধ কি? তার অপরাধ সে সরকারের বিরুদ্ধে কথা বলছে, সরকারের তেল নিয়ে কথা বলছে। উনি কি বলছে, সারমর্মটা হইলো এইটা যে সরকার তেল নিয়ে তাল বাহানা করতেছে, এইটা নিয়ে কিন্তু সরকার নিজেই বিপদে পড়বে। আর সরকারের ভিতরে এমন কোন স্ট্যান্ডার্ড লোক নাই যে কূটনৈতিক ভাবে কথাবার্তা বইলা দেশে তেল আনতে পারবে, এবং এই জিনিসটা জামাত ইসলামের মধ্যেও নাই। এভাবে সমালোচনা করছে। তার আইডিতে আমি যাই দেখছি অনেক কিছু উইটি ব্যাপার আছে, জায়মাকে নিয়ে অনেক রকম কথা বলছে, কিন্তু উইটি ব্যাপার মানে মজা করছে, খোঁচা মারছে। কোথা মারতেই পারে, আপনি তো সভ্য দেশ থেকে আসছেন, আপনি জানেন না ওইখানকার সরকারের মানুষ কত গালাগালি করে, রাস্তার উপরে গালাগালি করে। কোনোদিন কি কাউরে উঠায় নিয়ে যাইতে হয়? উঠায় নিয়ে যাইতে হয় না। একটা জিনিস মনে রাখবেন, মুসলিম থেকে যদি জুলুমবাজ হইতে চান, তাহলে কিন্তু সবকিছু ব্যাক ফায়ার হবে। আপনি ফায়ার করবেন, সেটা উল্টা ঘুরে আসবে। যেভাবে ঘুরে আসছে সাউদা সুমি, উনাকে যে কারণে আটক করছিলেন, যেভাবে মানুষের মুখে তালা দিতে চাইছিলেন, তালা কি দিতে পারছেন? বরঞ্চ আরো তালা খুইলা গেছে, প্রতিবাদের ঝড় উঠছে। তিনি এখানে কথা বলতে গিয়ে বেফাঁস কথা, বেশি কথা বললে যেটা হয় আর কি, তিনি আরো একটি কথা বলে ফেলেছেন। তিনি বলেছেন যে আমাদের নেতা তারেক রহমানের হাতে প্রফেসর ডক্টর ইউনূস তিনি লন্ডনে গিয়ে তার হাতে ট্রফি তুলে দিয়ে আসছেন।
এবং মজার ব্যাপার হচ্ছে তিনি আরো একটু বাড়িয়ে বললেন যে সেখানে গিয়ে তিনি নির্বাচনের তারিখ এনেছেন। এইখানেই সন্দেহটা জাগে। শাহে আলম হয়তো বিষয়টা ওইভাবে চিন্তা করতে পারেন নাই, বা তার মাথায় ওই সময় ঢোকে নাই যে বিএনপির বিরুদ্ধে নির্বাচন বা ফল কারচুপির একটা অভিযোগ কিন্তু রয়েছে। এটি বিরোধী দলের পক্ষ থেকে প্রবল আপত্তি জানানো হচ্ছে, প্রতিনিয়ত জানানো হচ্ছে। বিরোধী দল যখন যেখানে যাচ্ছে প্রতিটা কথায় তারা এই বিষয়টি বলতে কিন্তু ভুল করছে না। আমার মনে হয় বিরোধী দলের এই কথারই কিছুটা সত্যায়ন করলেন শাহে আলম, কারণ তিনি বলেন যে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশ থেকে ছুটে গিয়ে লন্ডনে গিয়ে আমাদের নেতা, আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের কাছ থেকে নির্বাচনের তারিখ এনেছেন। ওই সময় কিন্তু যখন ডক্টর ইউনূস ওখানে ছুটে গেলেন, ওই সময় কিন্তু জামাত প্রতিবাদ করেছিল, আপনারা জানেন। এবং এইটার প্রতিবাদে সেখানে গিয়ে যে তিনি নির্বাচনের তারিখ আনলেন এবং একটা ওখান থেকে এসেই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, এইটার প্রতিবাদে কিন্তু জামাত ওই সময় সংস্কার কমিশন একদিন বয়কট করেছিল, যায় নাই তারা এটার প্রতিবাদে, মনে আছে আপনাদের? তো এইটা শাহে আলম তার অবচেতন মনে, অ্যাবসার্ড মাইন্ডে তিনি কিন্তু বলে ফেলেছেন, এবং মূলত তিনি সত্য কথাটাই বলে ফেলেছেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। তার মানে জামাতের যে অভিযোগ, এনসিপির যে অভিযোগ যে বিএনপি ইউনূস সরকারকে ম্যানিপুলেট করে, ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টারা একত্রিত হয়ে তারেক রহমানের সাথে পরামর্শ করে কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায় সেই প্ল্যান তারা লন্ডনে গিয়ে করেছেন, সেইটারই বাস্তব প্রতিধ্বনি ঘটলো শাহে আলমের বক্তব্যে। তিনি বলেন আমাদের ক্যাপ্টেনের কাছ থেকে নির্বাচনের তারিখ এনেছেন, এবং অর্থাৎ বাংলাদেশ থেকে গিয়ে সেখানে তার হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে। কিসের ট্রফি? জুলাই গণ অভ্যুত্থানের ট্রফি। অর্থাৎ খেলেছে ছাত্ররা, আর ক্যাপ্টেন হচ্ছে তারেক রহমান, যার কারণে এখান থেকে ট্রফি নিয়ে, ট্রফি তো দেওয়ার লোক নাই, কার হাতে দেবেন? ছাত্ররা খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামী লীগকে পরাজিত করেছে, পালিয়ে গেছে, এখন এই ট্রফি তো কারো হাতে দিতে হবে। ইউনূস এটি জানতেন, জানার পরে এই ট্রফি এখান থেকে নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে পৌঁছে দিয়ে এসেছে। আমরা মনে করি বিএনপি শাহে আলমের এই বক্তব্যের জন্য খুব তাড়াতাড়ি সমালোচনার সম্মুখীন হবেন, ইতিমধ্যেই হয়েছেন। বিরোধী দল তার কিছু অসংসদীয় শব্দ ব্যবহারের কারণে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন যে এগুলো এক্সপান্স করার জন্য। স্পিকারও কথা দিয়েছেন যে এগুলো আমি আবার পরীক্ষা করে দেখব, এবং যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলো এক্সপান্স করা হবে। এই জন্যই সম্ভবত বলে ধর্মের কল বাতাসে নড়ে। অবচেতন মনে শাহে আলম যে কথাগুলো বলে ফেললেন, এই কথা নিয়ে হয়তো রাজনীতিতে আর একটু চর্চা হবে এবং বিএনপিকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।